হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল নলেজ অর্থাৎ জিকের যে আমরা মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 2। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের মক টেস্টটা। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতের প্রথম নারী গভর্নর কে ছিলেন, মানে ভারতের যে কোনো একটা রাজ্যের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কে ছিলেন? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, আন্না চান্ডি নাকি বিজয়ালক্ষ্মী পণ্ডিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্বাধীন ভারতের কোনো একটা রাজ্যের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কিন্তু ছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু ইনি কিন্তু উত্তরপ্রদেশ বা ইউপির কিন্তু একজন গভর্নর ছিলেন। এবার দেখো এখানে বাদবাকি যে চারটে অপশান আছে সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে ইন্দিরা গান্ধী বলেছে, ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী। বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত কিন্তু ছিলেন ইউএনের মধ্যে নির্বাচিত হওয়া প্রথম, মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে নির্বাচিত হওয়া প্রথম সভাপতি। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, যে রাষ্ট্রপতির ক্ষমতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? দেখো ভারতে ফাঁসিপ্রাপ্ত বা ভারতে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে একমাত্র রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদান করতে পারেন। এই যে ক্ষমা প্রদানের যে পদ্ধতিটা বা ক্ষমা প্রদানের কথা, সেটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে সেটাই কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। আর্টিকেল 52, 61, 72 নাকি 75? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল 72। আর্টিকেল 72-এ কিন্তু বলা হয়েছে রাষ্ট্রপতি চাইলে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এমন কোনো আসামিকে কিন্তু ক্ষমা প্রদান করতে পারেন বা তার কিন্তু মৃত্যুদণ্ড আটকাতে পারেন। এবার দেখো আমরা বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো একবার আমরা দেখে নেব। দেখো আর্টিকেল 52-তে কী বলেছে? আর্টিকেল 52-তে কিন্তু বলা হয়েছে যে ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে। ঠিক আছে, ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে, এটা কিন্তু আর্টিকেল 52-তে বলা হয়েছে। আর্টিকেল 61-তে কী বলা হয়েছে মনে রাখতে হবে? আর্টিকেল 61-তে কিন্তু ইমপিচমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করার কথা বলা হয়েছে। আর্টিকেল 75 কিসের সাথে সম্পর্কযুক্ত? আর্টিকেল 75 কিন্তু প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন, যে মন কি বাত এই যে প্রোগ্রামটা কবে প্রচারিত হয়েছিল বা কবে সম্প্রসারিত হয়? দেখো এই যে প্রোগ্রামটা সবার প্রথম, এটা কিন্তু তোমাদের মক টেস্ট নাম্বার 1-এ ছিল, যে এই যে মন কি বাত যে প্রোগ্রাম, এটা কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন তিনি কিন্তু সংগঠিত করেন বা তার নেতৃত্বে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। আর মনে রাখবে এই যে প্রোগ্রামটা আছে এটা কোন বছর চালু হয়েছিল? এটা কিন্তু 2014 সাল থেকে চালু হয়েছিল এই মন কি বাত এই প্রোগ্রামটা। ঠিক আছে, এটা কিন্তু টিভিতে দেখানো হতো, যেখানে কিন্তু প্রধানমন্ত্রী মানে বিভিন্ন রকম মিডিয়ার সাথে কথা বলতেন বা বিভিন্ন রকম ক্ষেত্রে মানুষের সঙ্গে কথা বলে কিন্তু তাদের মনের ভিতরে তাদের নিজেদের দেশ সম্পর্কে কী ধারণা বা তাদের নিজেদের দেশের কোন কোন জিনিসকে ডেভেলপ করা উচিত বা আমাদের দেশের কোন কোন জিনিসগুলোর প্রতি ডেভেলপমেন্ট করা উচিত সেগুলো তাদের কাছ থেকে তিনি শুনতেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। বলে রাখি ভিডিও শুরুতেই তোমাদের হয়তো একটু গলাটা খারাপ লাগতে পারে, একটু ঠান্ডা লেগেছে। ঠিক আছে, ওই কারণের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছে? ঠিক আছে, তো আমরা সকলেই জানি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মান কিন্তু নোবেল পুরস্কার। তো এই নোবেল পুরস্কার সবার প্রথম মনে রাখতে হবে এটা কিন্তু 6টা বিষয়ে দেওয়া হয়ে থাকে। কোন কোন বিষয়ে দেওয়া হয়? এটা কিন্তু ফিজিক্সে দেওয়া হয়, এটা কিন্তু কেমিস্ট্রিতে দেওয়া হয়, এটা কিন্তু ফিজিওলজি বা যেটাকে শারীরবিদ্যা বলা হয় সেখানে দেওয়া হয়, এটা কিন্তু ইকোনমিক্সে দেওয়া হয়। তারপর আর কি বিষয়ে এটা দেওয়া হয়? এটা কিন্তু পিস বা অর্থনীতিতে দেওয়া হয়। আর একটা কোন বিষয়ে দেওয়া হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এবার দেখো এই যে নোবেল পুরস্কার আছে, এই নোবেল পুরস্কার সবার প্রথম মনে রাখতে হবে এটা কত মানে কোন সাল থেকে শুরু করা হয়েছিল? তো মনে রাখতে হবে এই যে নোবেল পুরস্কার এটা কিন্তু 1901 সাল থেকে শুরু করা হয়েছিল। এইবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ইকোনমিক্স বা অর্থনীতি এটা কিন্তু 1901 সাল থেকে শুরু হয়নি, এটা কিন্তু পরবর্তীকালে 1969 সাল ছিল, এই সময় থেকে কিন্তু এটা নতুন করে চালু করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 5 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান কে? তো আমাদের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুযায়ী ভারত রাষ্ট্রের প্রধান কে হয়ে থাকেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের ভারতের
সংবিধান অনুযায়ী কিন্তু ভারত রাষ্ট্রের প্রধান কে হয়ে থাকেন? ভারত রাষ্ট্রের প্রধান কিন্তু হয়ে থাকেন রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু ভারত রাষ্ট্রের প্রধান হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির আর্টিকেল কত নাম্বার ছিল? 52 নম্বর আর্টিকেলে কিন্তু রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর আর্টিকেল কত? 75তম আর্টিকেল। লোকসভা স্পিকারের আর্টিকেল কত? এটা কিন্তু হয়ে যাচ্ছে 93। আর এই যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এনার আর্টিকেলটা কত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য আরও একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নাম্বার কোশ্চেন, যে সুলতান আহমেদ মসজিদ কোথায় অবস্থিত বা কোন দেশে অবস্থিত? তো মসজিদটার নাম কি? মসজিদটার নাম কিন্তু হয়ে যাচ্ছে সুলতান আহমেদ মসজিদ। এখানে আমি লিখেও দিচ্ছি। তো সুলতান আহমেদ, ঠিক আছে, সুলতান আহমেদ যে মসজিদ এটা কোন দেশে অবস্থিত সেটা কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করেছে। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক নাকি ইরান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তুরস্কে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু তুরস্কের একটি বিখ্যাত মসজিদ এই সুলতান আহমেদ মসজিদ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7 নাম্বার কোশ্চেন, যে মৌলিক অধিকার সংক্রান্ত মামলা কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য এটা কবে হয়েছিল? 1970, 1973, 1965 আর 1977। দেখো এই যে মামলাটা ছিল এই কেশবানন্দ ভারতী বনাম কেরালা, এটা কিন্তু খুব ফেমাস একটা মামলা, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট সংক্রান্ত মামলা। তো এটা কবে এসেছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু 1973 সালে এসেছিল। ঠিক আছে, 1973 সালে কিন্তু এই যে কেশবানন্দ ভারতী যে মামলা বনাম যে কেরালা রাজ্য এটা কিন্তু সংগঠিত হয়েছিল। মনে রাখতে হবে এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নাম্বার কোশ্চেন, যে পঞ্চায়েতি রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? বিহার, রাজস্থান, পাঞ্জাব নাকি তামিলনাড়ু? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্থান। তো মনে রাখবে রাজস্থানের যে নাগৌর জেলা ছিল সেই রাজস্থানের নাগৌর জেলাতেই কিন্তু ভারতের প্রথম পঞ্চায়েতি রাজের যে ইলেকশন বা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এবার দেখো এই পঞ্চায়েতি রাজের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু ভারতীয় সংবিধানের আর্টিকেল 40 আর এটা কিন্তু পার্ট 9-এ বলা হয়েছে। ঠিক আছে, পার্ট 9-এ কিন্তু এটা বলা হয়েছে। অনেক সময় কিন্তু তোমাদেরকে পার্টও জিজ্ঞাসা করে। আর একটা কোশ্চেন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা এটা যে ভারতে কবে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ বা জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়? তো মনে রাখতে হবে এটা কিন্তু 24শে এপ্রিল তারিখে কিন্তু সারা ভারতব্যাপী ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 9 নাম্বার কোশ্চেন, যে ভারতীয় জনসংখ্যা কোন বছর 100 কোটিতে পৌঁছায়? তো এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে হয়ে যাচ্ছে। এই রকমের কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করা খুবই মুশকিল হয়ে যায়, এগুলো কিন্তু তোমাদের মুখস্থই করতে হবে। তো ভারতের জনসংখ্যা কোন বছর 100 কোটিতে পৌঁছায়? 1991, 2001, 2011 নাকি 2005? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের জনসংখ্যা 2001 সালে কিন্তু 100 কোটির যে গণ্ডি সেটাকে কিন্তু অতিক্রম করে। বর্তমানে কিন্তু ভারতের জনসংখ্যা প্রায় 146 কোটি প্লাস নিয়ে কিন্তু ভারত এখন বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে ইউএনওর সদর দপ্তর কোথায় আছে? দেখো এই যে সদর দপ্তর রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষাতে ইদানিং খুবই আসছে। আগের দিনকে তোমাদের যে কোশ্চেনটা করিয়েছিলাম সেটা কিন্তু ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের রিভিশনও হয়ে যাবে। আজকে আমাদের কোশ্চেন দিয়েছে যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা ইউএনও বলি, সেই ইউএনওর সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, নিউ ইয়র্ক, তারপরে কি বলেছে প্যারিস আর লন্ডন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার মনে রাখতে হবে যে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। এইবার দেখো এই যে ইউএনও আছে, ইউএনওতে কিন্তু বর্তমানে 193টা দেশ আছে। সর্বশেষ মেম্বার কোনটা? সর্বশেষ মেম্বার কিন্তু হয়ে যাচ্ছে সাউথ সুদান। ঠিক আছে, যেটা কিন্তু তোমার আফ্রিকান একটা কান্ট্রি সাউথ সুদান, এটা কিন্তু ইউনেস্কোর যে লেটেস্ট মেম্বার তার মধ্যে পড়ছে। আচ্ছা, ইউনেস্কো কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখতে হবে যে 1945 সালের যে 24শে অক্টোবর তারিখ ছিল এই দিনকে কিন্তু ইউএনও প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই কারণের জন্যই কিন্তু 24শে অক্টোবর তারিখটাকে ইউএনও দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11তম কোশ্চেন, যে সর্বাধিক ভাষাভাষী জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা। একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, এক কথায় কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা। তো 2011 তথা আমাদের যে সর্বশেষ জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে কিন্তু ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ কিন্তু ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, জনসংখ্যা কিন্তু। আর যদি তোমাদেরকে জনঘনত্ব বলে সেক্ষেত্রে, যদি রাজ্যর কথা বলে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু বিহার হয়ে যাবে। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি বলে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি। আর যদি তোমাদেরকে ওভারঅল জিজ্ঞাসা করলেও কিন্তু দিল্লি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সুশাসনের দিবসটা কবে পালন করা হয়ে যায়, কারণ কবে পালন করা হয়ে থাকে। দেখো এই যে সুশাসনের দিবসটা আছে এটাকে ইংলিশে কি বলে, এটাকে কিন্তু ইংলিশে বলা হয় গুড গভর্নেন্স ডে। ঠিক আছে, কি বলে এটাকে কিন্তু বলে গুড গভর্নেন্স ডে। আমাদের যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন যার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী, তো তার জন্মদিন উপলক্ষে কিন্তু এই গুড গভর্নেন্স ডেটা পালন করা হয়ে থাকে। তো সেটা কবে পালন করা হয়ে থাকে, তো মনে রাখতে হবে এটা কিন্তু 25শে ডিসেম্বরের তারিখে পালন করা হয়ে থাকে এই গুড গভর্নেন্স ডে, তার জন্মদিনের যে দিনটাকে স্মরণীয় করার উদ্দেশ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়। সবার প্রথম তো তোমাদেরকে মনে রাখতে হবে যে আরবিআইয়ের ফুল ফর্ম কি, আরবিআইয়ের ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এটা আমাদের কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে 1935 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আচ্ছা এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা কোশ্চেন খুব দেয় যে এটাকে জাতীয়করণ কবে করা হয়েছিল। ঠিক আছে, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ যে ইন্ডিয়া আছে এটাকে জাতীয়করণ কবে করা হয়েছিল, তো মনে রাখতে হবে এটাকে কিন্তু জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 এপ্রিল। ঠিক আছে, এইবার দেখো এই রিজার্ভ ব্যাঙ্কের যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার সেটা কোথায় আছে, সেটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, মুম্বাইতে অবস্থিত। এইবার এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে এটা সম্পর্কে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় কিন্তু কমিশন সম্পর্কে কোশ্চেন দেয় যে কোন কমিশনের সুপারিশে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল। তো মনে রাখবে এটা কিন্তু হিল্টন ইয়াং। ঠিক আছে, এটা কি বললাম, এটা হচ্ছে হিল্টন ইয়াং যে কমিশনটা গঠন করা হয়েছিল সেই কমিশনের সুপারিশেই কিন্তু 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন, যে ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা কোনটা। ভারতের বৃহত্তম নদী ব্যবস্থা বলতে কিন্তু এখানে তোমার নদী অ্যাকশন প্ল্যান বা তোমার হচ্ছে নদী ব্যবস্থাপনা বা আমরা বলতে পারি বা রিভার, মানে এটাকে আমরা বলতে পারি যে রিভার ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গঙ্গা নদীর যে ব্যবস্থা বা গঙ্গা নদীর যে ড্রেনেজ সিস্টেম সেটাই কিন্তু ভারতের সবথেকে বড়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো আজকের 15তম কোশ্চেন, যে গণনার প্রথম বই আর্যভট্টি কার লেখা। তো আর্যভট্টি এটা কিন্তু এনশিয়ান হিস্ট্রি থেকে একটা বুক দিয়েছে। তো আর্যভট্টি এই বইটা কার লেখা, ভাস্কর, আর্যভট্ট, বরাহমিহির নাকি চাণক্য। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্যভট্ট। আর্যভট্টরই কিন্তু লেখা হচ্ছে এই আর্যভট্টি বইটা। আর্যভট্টর কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বই আছে সেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে সূর্য সিদ্ধান্ত। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বরাহমিহিরের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বই ছিল যেটাকে কিন্তু কি বলা হয়, যেটাকে কিন্তু তোমার বলা হয়ে থাকে বৃহৎ সংহিতা। কি বলা হয় সেটাকে কিন্তু বলা হয়ে থাকে বৃহৎ সংহিতা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16তম কোশ্চেন, যে কোন সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল। তো ইতিহাসের খুব ফেমাস কিন্তু একটা যুদ্ধ হয়ে যাচ্ছে কার্গিল যুদ্ধ, যেটা কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল, যেটাতে কিন্তু পাকিস্তানকে আমরা হারিয়েছিলাম। তো এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেটা কত সালে সংগঠিত হয়েছিল, তো মনে রাখতে হবে এটা কিন্তু সংগঠিত হয়েছিল 1999 সালে। ঠিক আছে, 1999 সালে কিন্তু আমাদের যে লাদাখের কার্গিল যেখানে জেলাটা আছে সেখানে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে WTOর সম্পূর্ণ রূপ কি। দেখো সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে এই যে WTO ছিল এটার যে আগের নাম ছিল সেটা কিন্তু ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন
টেরিফ জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড, এটা কিন্তু এই যে ডাব্লিউটিওর আগের নাম ছিল। এরপর কিন্তু 1995 সালে কি করা হয়, 1995 সালে কিন্তু এর নাম পাল্টিয়ে ডাব্লিউটিও করা হয়। আর বর্তমানে এই ডাব্লিউটিওর ফুল ফর্ম কি, ডাব্লিউটিওর ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায় আছে, যার হেডকোয়ার্টার কিন্তু জেনেভাতে অবস্থিত। সুইজারল্যান্ডের যে জেনেভা শহর আছে সেখানে কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18তম কোশ্চেন, যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সদর দপ্তর কোথায় আছে, মানে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এদের এই মন্ত্রণালয় বা এই মিনিস্ট্রির যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, যে তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু দিল্লিতে অবস্থিত। এছাড়া দেখো ব্যাঙ্গালোরকে আমরা কি বলি, ব্যাঙ্গালোরকে কিন্তু আমরা টেক সিটি বলি আমাদের, বাট ভারতের প্রথম কিন্তু আইটি হাব হয়ে যাচ্ছে ব্যাঙ্গালোর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19তম কোশ্চেন, যে লোকসভার স্পিকার পদে কে নিযুক্ত হন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত, এখানে তোমার হয়ে যাবে প্রার্থী। ঠিক আছে, লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত একজন প্রার্থী নাকি রাজ্যসভার চেয়ারম্যান? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত প্রার্থীকেই কিন্তু কী করা হয়, এনাকেই কিন্তু তোমার হচ্ছে স্পিকার পদে বহাল করা হয়ে থাকে। বর্তমানে ভারতের স্পিকার কে আছেন, বর্তমানে ভারতের যে লোকসভার স্পিকার তিনি কিন্তু আছেন ওম বিড়লা। ঠিক আছে, ওম বিড়লা কিন্তু ভারতের বর্তমান লোকসভার স্পিকার। আচ্ছা, এইবার দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে উপরাষ্ট্রপতি হন সেই উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন পদাধিকার বলে। আর এটা আর্টিকেল কত নাম্বার লেখা আছে, এটা কিন্তু 64 নাম্বার আর্টিকেলে বলা আছে যে ক্ষমতার দিক থেকে বা পদাধিকার বলে যে ভারতের উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হবেন। এবার দেখো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে আছে, যে ভারতের বর্তমান যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ যে জগদীপ ধনখড় যিনি ছিলেন, ইনি কিন্তু তার পোস্ট থেকে সম্প্রতি কিন্তু ইনি তার পোস্ট থেকে ইস্তফা দিয়েছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো রাজ্যসভার চেয়ারম্যান কি বললাম, আবার বলে দিচ্ছে এই ফ্যাক্টটা। তো রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু যে উপরাষ্ট্রপতি হয়ে থাকেন পদাধিকার বলে আর্টিকেল 64 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 20তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল বা কয়টি শিডিউল আছে? তো মনে রাখতে হবে ভারতীয় সংবিধানে মোট কতগুলি শিডিউল আছে, তো ভারতীয় সংবিধানে কিন্তু মোট 12টা শিডিউল আছে। কিন্তু যখন কিন্তু সংবিধান কার্যকরী হয়েছিল, অর্থাৎ 1947 সালে যখন প্রথম সংবিধান 1950 সালে কিন্তু যখন সংবিধান প্রথম সামনে এসেছিল, তখন কিন্তু এখানে কতগুলো তফসিল ছিল, তখন কিন্তু এখানে 8টি তফসিল ছিল। পরবর্তীকালে কিন্তু এই যে 12টি তফসিল মানে নতুন করে কিন্তু আরও 4টে তফসিল এখানে যোগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 21তম কোশ্চেন, যে 0 আওয়ার সংসদে কখন শুরু হয়? দেখো এই যে দুটো আওয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 0 আওয়ার আর একটা কিন্তু হয়ে যাচ্ছে কোশ্চেন আওয়ার। ঠিক আছে, তো একটা হয়ে যাচ্ছে 0 আওয়ার আর একটা কিন্তু হয়ে যাচ্ছে কোশ্চেন আওয়ার। তো 0 আওয়ার কখন শুরু হয়, তো দেখো আমি প্রথমে কোশ্চেন আওয়ার বলে রাখি। কোশ্চেন আওয়ার কিন্তু 11টা থেকে 12টা পর্যন্ত চলে একটা সেশন যখন শুরু হয় লোকসভার। আর 0 আওয়ার কিন্তু 12টার পর থেকে লাঞ্চের আগে পর্যন্ত, যেটা জেনারেলি 1টা পর্যন্ত হয়, সেই সময় পর্যন্ত চলে। আচ্ছা, কোশ্চেন আওয়ারে কি করা হয়, কোশ্চেন আওয়ারে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, যে স্পিকার থাকে তাকে কিন্তু তার কাছে কিন্তু কোশ্চেন করার জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু 0 আওয়ারের সময় কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই যে সমস্ত এমপিরা থাকেন তারা কিন্তু স্পিকারকে কোশ্চেন করতে পারেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি, যে 0 আওয়ার কখন শুরু হয়, এটা কিন্তু 12টা থেকে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 22তম কোশ্চেন, যে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1951-52 সালেই কিন্তু কি হয়েছিল, মানে 1951 সালে শুরু হয়েছিল আর 52 সালে শেষ হয়েছিল স্বাধীন ভারতের প্রথম নির্বাচন। আচ্ছা, স্বাধীন ভারতের এই যে নির্বাচন, এটা কিন্তু 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার পরেই অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 23তম কোশ্চেন, যে
আর্টিকেল 370 কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো আমরা কিন্তু বর্তমানে জানি যে আর্টিকেল 370 এটা কিন্তু উঠে গেছে। তো এটা কোন রাজ্যের জন্য ছিল? এটা কিন্তু জম্মু কাশ্মীরের জন্য একটা আলাদা সাংবিধানিক ব্যবস্থাপনার জন্য ছিল। তো এটা কিন্তু বর্তমানে এখন নেই, বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীর ইউটিতে পরিণত হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 24তম কোশ্চেন, যে টেবিল টেনিস খেলার জনক কোন দেশ? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, চীন দিয়েছে, ইংল্যান্ড দিয়েছে, জাপান দিয়েছে আর জার্মানি দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেবিল টেনিস খেলার জনক হয়ে যাচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডে কিন্তু আর একটা খেলারও জন্ম হয়েছে, সেটা কি সেটা আমরা সকলেই জানি, আমাদের সকলেরই কিন্তু প্রিয় খেলা বলা যেতে পারে এটা। তো ক্রিকেট কিন্তু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে ভারতের প্রথম রাষ্ট্রীয় পরিকল্পনা কত সালে শুরু করা হয়েছিল? দেখো এই যে রাষ্ট্রীয় পরিকল্পনা মানে কি, রাষ্ট্রীয় পরিকল্পনা মানে কিন্তু হয়ে যাচ্ছে 5 ইয়ার প্ল্যান। তো এই 5 ইয়ার প্ল্যান কোন সাল থেকে শুরু করা হয়েছিল? এটা কিন্তু 1951 সাল থেকে শুরু করা হয়েছিল। আর 5 ইয়ার প্ল্যানের যে কনসেপ্ট সেটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি? তো সেটা কিন্তু আমরা ইউএসএসআর যে রাষ্ট্র ছিল, অর্থাৎ যে সোভিয়েত ইউনিয়ন ছিল, সেখান থেকে গ্রহণ করেছি। তো আউট অফ 25 আজকে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।